যে যা ভাবার ভাবুক, তবে অরু ঠিক করেই নিয়েছে সায়রের মুখোমুখি আর এই জীবনে হবে না ও। কি করেই বা হবে? সায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারংবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবেই হাত পা ছড়িয়ে আরো এক দণ্ড কেঁদে বসলো ওরও। তারপরে মনে মনে ভাবলো, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়? এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। ওরও দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানার মাথায় এসেই সেই কুশনটা রাখা থাকে, তার পাশেই ওর রূপলি নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটাকে দেখে ওরও দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নূপুর, এলিসাপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই, তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নূপুর কোথায়? আশ্চর্য মানুষ তো। আমার নূপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে ওর পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকে। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেড সাইড টেবিল থেকে কিছু কার্ড নিজের ওয়ালেটে ভরে নেয়। তারপরে ওর হাতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। ওর ভ্রু কুঞ্চিত করে বলে। চল মানে? কোথায় যাব? কৃতিক জবাব দেয় না কোনোরূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নূপুরটা ফেলে আসছি তো, ছাড়ুন। কে শোনে কার কথা? কৃতিকের স্তম্ভিত চোখ দুটো আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আর শ্রবণ শক্তিটা সে হারিয়ে ফেলেছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উতাল পাতাল মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিস নেই অনুর। মাথার উপরে গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচে সুবিশাল সমুদ্রতট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগ আপ্লুত হয়ে প্রত্যয়ের উপরে নিজের ক্লান্ত শরীর ভার করে ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বুলানো আদুরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টিস্নাত সব কিছুই কি তাহলে মিথ্যে ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এটাই কি সত্যি? তিনি নামক মেয়েটা কি সত্যি বলছে? অনু কি তবে শুধু অন্য একজনের জায়গা পূরণ করতে ইউজ হয়েছে শুধুমাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকেই মাথার মধ্যে গেড়ে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না ওর মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতে অনুর মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিব্যস্ত হৃদয়ে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তা বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের উপরে জমে থাকা রাগ অরুর উপরে ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করেছে অরু? ঠিক আছে তো? নাকি আপার উপরে অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ওর ডানপিতে বোনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অনুর সাথে কথা বলার জন্য দ্রুত ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারংবার ফোন করার পরেও কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে? ফোনটা যে সেই সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে ওরুকে কোলে না পেয়ে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অরু বসে পড়েছে বালু আস্তরিত স্যাঁতস্যাঁতে বেলাভূমিতে। সন্ধ্যার রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরু বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিভৎস, ওর গালে 5 আঙ্গুলের দাগ সুস্পষ্ট। মাথাটা নুইয়ে রেখেছে সেই কখন থেকে। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখে অরুকে বারংবার সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরও একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা আর ওভারসাইজ টপস। টপসের উপরে বাঞ্জারা কারুকাজের কোটি। লম্বা হাঁটুসম চুলগুলো ঢিলে ঢালা করে হাতখোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে সেটাই খোপাটা মনে হচ্ছে আরও ঢিলে হয়ে গিয়েছে, এখনই খুলে পড়বে এই ভাব। দুধে আলতোয়া রাঙে মুখটা কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের
হ্যাজাকের আলোয় এই লাল লাল চেহারায় বরং মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের ছিরি জেগেছে মেয়েটার মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছন পেছনে ওবার থেকে নেমে এলো অ্যালিসা, অর্ণব ও সায়র। কারোর মুখে টু শব্দ নেই ওদের। চারিদিকে পিন পতন নীরবতা। ওরু চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে, গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলানো। এটা বোধ হয় কৃতিকেরটা। অরুণ মলিন মুখটার দিকে তাকিয়ে অ্যালিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে বারংবারই ওর স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত, মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকে নীরবতা ভেঙে অ্যালিসা বলে ওঠে, তোরা কি সারাতে এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর ওরও ভেতরে গেলাম। ওরা সবাই এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অ্যালিসা অরুকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পেছন থেকে কৃতিক ডেকে ওঠে ওদের। এলিসা শোন। অ্যালিসা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় ওর পানে। কৃতিক একটা সাইন করা চেকের পাতা অ্যালিসার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা অরুর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। অ্যালিসা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ড সায়র আর অর্ণব আবাক্যের মতো চরম অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজনের। একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা যেখানে যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা ওসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সেই কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। ওর চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরো দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। চারিদিক জনম মানব শূন্য হয়ে আছে। বিস্তৃত তিতিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনও তার তেজস্বিয়া ছাড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতেই হিম ধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তায় অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশেই স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সরাসরি বিদ্যুৎ খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিবু নিবু ভরে ফাঁকা রাস্তার মাঝ দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃতিকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তাতে তারও বটে। এই হিম ধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে 2 হাত রেখে তার উপরে চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে অরু। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলদোল নেই। জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ নিয়ে কি আসে যায় আর? কৃতিক কি ভাববি সেসব কথা মাথায় না ঢুকিয়ে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশসম দুঃখের ছড়াছড়ি। ওরও প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও 2 পা তুলে রেখেছে সিটের উপরে। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনেই গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে ওরুর কোথাও না লাগে। ওরুর বাঁধনহারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে কৃতিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব। তবুও কৃতিক কোনো কিছুই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে ওর চুল সরাবে না। কিন্তু অরু তো সেই ভোর রাত থেকে বাহিরে মুখ দিয়ে বসে আছে। বাইরের হিম ধরা পুরো বাতাসটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এসব ঠান্ডার মধ্যে বাইরে মুখ দিয়ে আরও কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতেই অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতেই অন্য হাত দিয়ে জানালার কাজটা তুলে দিল। জানালার কাজ টেনে দেওয়াতে একটু পিছনে বসেছে অরু, তবুও কান্না থামেনি। চোখ দিয়ে তার এখনো গঙ্গা যমুনা বয়েই যাচ্ছে। অরুকে এভাবে কাঁদতে দেখে সামনে ফোকাস করেই বিরক্ত ভঙ্গিতে কথা ছড়ে কৃতিক। কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পিছনে অরু মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে,
এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকে চুপ হয়ে আছে অরু। আদৌ উত্তর দেবে বলে মনে হচ্ছে না। গতকাল থেকে মুখে কুলু পেটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাও খানিকটা কৌশল পন্থায় অবলম্বন করলো। হুট করেই মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষলো। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে ওরু হকচকিয়ে বাহিরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাইরে তাকিয়ে যেই দেখলো এটা তো মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশংসক দৃষ্টি নিক্ষেপ করেছে অরু। ওর চাহনিতে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা রূপোর নোটপুর বের করে সেটা চোখের সামনে ধরে কৃতিক শুধালো। এটা তোর? কৃতিকের প্রশ্নে অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও অরু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথায় অরুর চোখ কপালে তুলে গেল। নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট। অস্ফুট কথাটা বলে কৃতিক নিজে গাড়ি থেকে নেমে গেল। অরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝলো এটা একটা পেট্রোল পাম্প। তার পাশেই ছোটখাটো একটা মাঠ, হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা অরুর মোটেই পছন্দ হলো না। কিন্তু এই মুহূর্তে চোখে মুখে আদলে একটু পানি ছোটানোটা প্রয়োজন। তাই গায়কুই না করে লম্বা চুলগুলোকে হাত খোপা করে বেঁধে গাড়ি থেকে বেরিয়ে এলো অরু। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো। অরু গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক। অরু টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতেই বলল, এবার তো দিন। নূপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নবুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় ওরও আচমকায় দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনেই বলল, আশ্চর্য, আমার নূপুর দিয়ে ওনার কাজটা কি? অরুর ভাবনায় ছেদ ঘটিয়ে এক টানে ওর পা দুটো নিজের উপরে তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলায় আকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখন পিনপত নীরবতা বিরাজমান, যার দরুন অরু তীব্র শ্বাস প্রশ্বাস আরও হঠাৎই বেড়ে যাওয়ায় হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরুর এমন পরিস্থিতিতে গ্রাহ্য না করেই আলতো হাতে ওর পায়ে নুপুর পরানো শুরু করেছে সে। নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরু। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত। যা সম্ভব নয় তাই সম্ভব করেছে কৃতিক। কিন্তু অরুকে কেন বলির পাঠা বানিয়ে এইরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোনো ভুলের শোধ নিল না তো সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি। কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়, অরুর প্রশ্ন তো মোটেই নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নুপুর পড়াচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিন করেনি কৃতিক। অরু তখন থেকে হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়ালই নেই মোটেই। কৃতিক নিজের হাতে কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো। অতপর নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে ওর পায়ের আকস্মাৎ হ্যাচকার টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগড়াটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর দুপাটা দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুকনো ঢোক গিলে সেদিকে একবার পরখ করে, চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখল। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকাতর বিশিষ্ট চাহনি নিক্ষেপ করে দু ঠোঁট নাড়িয়ে হেসকি স্বরে বলল, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণান্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণে শরীর ছুঁয়ে গেল অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তেই তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিকর অনুভূতি!
অনুর কেমন কেমন যেন লাগছে, গলাটা শুকিয়ে কাট কাট হয়ে গিয়েছে মুহূর্তেই। কৃতিক এখনো একইভাবে তাকিয়ে আছে। অনু আমতা আমতা স্বরে বলে উঠল। আমি পানি পান করব। অরুর কথায় কৃতিকের ঘোর কেটে যায় ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনেই কৃতিক ভাবছে। যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুর তৃষ্ণাতে হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃতিক কি জাদু জানে? অনু ফ্রন্টিয়ারে দাঁড়িয়েছিল। অরু অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চি গেট ঠেলে ভিতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণ ও নিজেই, তাই নিজের কাজে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগে অনুও আর নিজেকে সামলে রাখতে পারল না। বোনকে দু হাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। অনু বলে। আবার উপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপা খুব সরি। আর কখনো তোকে এভাবে বকবো না। আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিকে ওদিকে না সূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলল। বলেছি তো আর কখনো বকবো না এভাবে। এসেছিস থেকে কেঁদেই যাচ্ছিস। কি হয়েছে? কৃতিক ভাইয়া কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অরুর গাল দুটো আজলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবারও শুধায়। কৃতিক ভাই কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পেছনে দৃষ্টি নিক্ষেপ করে। তাকিয়ে দেখে কৃতিক নেই, হয়তো ভিতরে চলে গিয়েছে অনেক আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে। কেউ কিচ্ছু বলেনি। অনু নিশ্চিত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল। মায়ের অপারেশন হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে। দু একদিনেই হয়তো চোখ খুলবে মা। তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশেও ফিরে যাব। আর দুঃখ নেই। এত বড় একটা খুশির খবরেও কেন যেন খুশি হতে পারল না অরু। কি করে পারবে? গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়েছে। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না। উল্টো নোংরা কথা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ অরু সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃতিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝে অনু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃতিকেও প্রশ্ন করবেই করবে। তাতে যা খারাপ হওয়ার হোক, তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখেনি, তাহলে এত ভয় কিসের? অরুর অজ্ঞাত অজ্ঞাত ভ্রমটাকে ভাঙিয়ে দিয়ে ফেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভিতরে চলে যায়। অরু চলে গেলে অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাকইয়ার্ডে এসে দেয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে মেগে ঝাঁঝিয়ে উঠে বলে। কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে কৃতিক ভাইয়া আসে। প্রত্যয়ের মুখটা শক্ত হাতে চেপে ধরে বলল। শু, এই জন্যই তো বলছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল। কি চাই আপনার? আমি কি ইউজ করে স্বাদ মেটেনি? নাকি তন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? প্রত্যয় চটে আছে খুব, মেয়েটার তেজের সাথে কিছুতেই পেরে উঠছে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা, সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামলে রাখতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাওয়া মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপরে তুলে দেওয়ার সাথে চেপে ধরেছে দেয়ালের সাথে সে। ওর গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে। কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত দুদিন ধরে কুকুরের মতো পেছনে পড়ে আছি। কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি। একবার সুযোগ দিয়েছ আমায়। এত তেজ কেন তোমার? প্রত্যয় প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলল। প্রত্যয়ের মুখের তুমি আওয়াজটা যে কতটা সুমধুর তা অজানা ছিল অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বলল। আর কি যেন বললে? ইউজ
ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি? নাকি বুঝি যাকে তাকে গিয়ে এসব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ। ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের মুখে। অনুকে তখন থেকে এভাবে অবাক হয়ে নয়নে চেয়ে থাকতে দেখে রাগী আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটোতে হিংস্রতায় জ্বলন্ত অঙ্গার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উথাল পাতাল ঢেউ তুলে আছড়ে পড়ছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে তার তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারংবার। এবার আর কোনো কথা নয়। অনু নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজের খের হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের ওষ্ঠধর করে নিল অনুর তিতির করে কাঁপতে থাকা অধর যুগল। অনু ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করে যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরে রঞ্জে রঞ্জে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটের স্পর্শে অনুর যান যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণেই দু হাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্মিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম স্বরে বলল। আই এম সরি, আসলে অনু ওকে মাঝপথে থামিয়ে না ঘুরেই জবাব দিল। সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমাকে একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো। প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল। 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। অনুর এইটুকু আস্কারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এইভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পিছনে তাকিয়ে বলল। আর হ্যাঁ, বাবলটি আনতে ভুলবেন না জানো। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেরে বলল। যথাজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটে নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি করেছে। মাথার উপরে খোলা আকাশ, আকাশে রূপোর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে ভেজা তুলার মতো উড়ো মেঘে। আবার কখনো তির্যক রূপালী আলোর ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিন ধোঁয়া ছাড়তে ছাড়তেই সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেটের ধোঁয়া ছাড়াচ্ছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথেই উড়িয়ে দিচ্ছে নিজের মন জোড়ানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি, ওরও তো সারা জীবনের জন্য ওর। ওরু নামটা ভাবতে যতটা দেরি হলো, ওরু সেখানে উপস্থিত ততটা হতে দেরি হলো না। নিশুতি রাতে কারোর নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পেছনে ঘুরে দেখলো ওরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপি আম, টুপটাপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই ওরুর। চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাতে পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কালচে হয়ে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই পানিতে ভিজছিল। অরুণ এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিক ভ্রুকুচকে শুধালো। এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনে কালো হুডি আর ওভারসাইজ ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুচকুচে হুডিটার চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল। এত রাতে না ঘুমিয়ে এখানে কি আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমি একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওর পেশিবহুল বুকের উপরে ধাক্কা দিয়ে ওরু কাঁদতে কাঁদতে বলল। কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তিস্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন? কি হলো বলুন? একবার দুবার তিনবার যখন কৃতিকের বুকের উপরে ওরু ধাক্কা দিতে যাবে তখন ওর হাত দুটো শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে।
যা করেছে খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করেছে। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথায় অরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জাহান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী। সেই হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার, নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলং টু মি। তীব্র রাগে কেঁপে কেঁপে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হিচকি তুলে অস্ফুট স্বরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টে আমাকে নোংরা বলে ধিক্কার দিবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউর দিকে আঙুল তুলে কথা বলবে আমি সেই সমাজে ধ্বংস করে ফেলবো। আই রিপিট, ধ্বংস করে ফেলবো। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল, যে তালাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়াল জোড়া মুখশ্রী কোনটা কতটাই না সুদর্শন। এক মুহূর্তের জন্য অরুর মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ওর স্বামী। হুট করে কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করছে অরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নীর রূপে। পরবর্তীতে অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণটা যাই হোক, সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার তো কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করেই কৃতিকের কথায় ধ্যান ভাঙে অরুর। বেরিয়ে আসে নিজের দিবা স্বপ্ন থেকে। ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দু হাতের সামনে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না। একটু ভরসা রাখতে পারিস, এটুকু ভরসা রাখতে পারিস। হার্টবিট। কৃতিকের শেষ কথাতে অরু চৌকিতে মাথা তুলে বলল, কি? বলেছে তুই আমার হার্টবিট। আ অরু কিছু বলবে তার আগেই ওর দিকে চোখ পাকিয়ে কৃতিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারগ অরু আর কি বা করবে। মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক ওর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়িয়ে বলে, হার্টবিট। নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের তেমন অভাব নেই, সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। ওরও বিগত কয়েক মাস অনেক কিছুই শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটাই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছুই আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপটা অন্যতম। এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক ছিটকে ওঠে ওরর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিজিবিজি ভাবনায় বিভোর হয়ে আছে ওরও। ওর পরনে চিকনকারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরে এঁটে আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীর গতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে সেই কখন থেকে। ওই জন্যই তো সায়নী যে সেই কখন থেকে ওর সাথে হাঁটছে ওর তাতে হুদিস নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটার পরেও মেয়েটা একবার মাথা তুলে তাকালো না অবধি। কী এমন ঘটেছে ওর, কী এমন ভাবছে ও? মনে মনে
বিরক্ত হয়। সোজা গিয়ে ওর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকেই তোমার সাথে হাঁটছি, খেয়ালই করছো না। ওরও চট করেই ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো?